আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় জীবকোষের বৃদ্ধি ও বংশগতি এই অধ্যায়ের যত জ্ঞানমূলক প্রশ্ন আছে সেগুলো আজকে আমরা সমাধান করব। আর তোমাদের এগুলোর থেকেই 100% কমন আসবে যদি তোমরা পারো এগুলা চর্চা করো। তো শুরু করা যায়। প্রথম প্রশ্ন, কোষ কি? কোষ হলো দেহের গঠন এবং কাজের একক। আমাদের দেহ অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কোষ দিয়ে গঠিত। এই কোষগুলো এক এক রকমের কাজ করে, আর এগুলো তাই এদেরকে দেহের গঠন এবং কাজের একক বলা হয়। প্রশ্ন নং 2, টিস্যু কি? টিস্যু হলো একগুচ্ছ কোষ যা একই উৎস থেকে উৎপত্তি লাভ করে, একই সাথে অবস্থান করে এবং মিলিতভাবে কাজ সম্পন্ন করে। এই টিস্যু গুলো হচ্ছে অনেকগুলো কোষ, এই যে কোষ আছে না, অনেকগুলো কোষ যখন একত্র হয়ে যেগুলো একই উৎস থেকে উৎপত্তি লাভ করে এবং এরা একসাথে অবস্থান করে, মানে সবসময় একসাথে থাকে এবং একসাথে এগুলো কাজ করে, তাই এদেরকেই টিস্যু বলে। প্রশ্ন নম্বর 3, ব্যাকটেরিয়া কোষে কি ধরনের কোষ বিভাজন হয়? ব্যাকটেরিয়া কোষে অ্যামাইটোসিস কোষ বিভাজন হয়। অ্যামাইটোসিস কোষ বিভাজন হয় শুধুমাত্র আদি কোষগুলায়, যাদের কোষগুলো উন্নত থাকে না, সেগুলোর মধ্যেই অ্যামাইটোসিস কোষ বিভাজন সম্পন্ন হয়। প্রশ্ন নম্বর 4, অ্যামাইটোসিস কোষ বিভাজন কাকে বলে? যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুই বা ততোধিক অপত্য কোষ সৃষ্টি করে তাকে অ্যামাইটোসিস কোষ বিভাজন বলে। এগুলো কোষ কোন রকমের জটিল প্রক্রিয়া যায় না, এদের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে যায়। পরের স্লাইডে চলে যাই। প্রশ্ন নম্বর 5, কোষ বিভাজন কাকে বলে? যে পদ্ধতিতে মাতৃকোষ বিভাজিত হয়ে অপত্য কোষের সৃষ্টি হয় তাকে কোষ বিভাজন বলে। মাতৃকোষ হচ্ছে যে কোষটা আমাদের প্রথমে থাকে এবং যে কোষটা থেকে বিভাজিত হয়ে নতুন শিশু কোষ উৎপন্ন হয়। শিশু অন্তদের বোঝানোর জন্য বলছি, এগুলোকে অপত্য কোষ বলা হয়। নতুন যে কোষগুলো উৎপন্ন হয় সেগুলো কি? অপত্য কোষ। প্রশ্ন নম্বর 5, মাইটোসিস কাকে বলে? যে প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হয়ে সম-আকৃতি, সমগুণ সম্পন্ন ও সমসংখ্যক ক্রোমোজোম সৃষ্টি করে, ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষের সৃষ্টি করে তাকে মাইটোসিস কোষ বিভাজন বলে। অর্থাৎ মনে রাখবা, এই মাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস একবার বিভাজিত হয়। এটা এমসিকিউ তো অনেক সময় এসে থাকে, ঠিক আছে? প্রশ্ন নম্বর 7, কোন ধরনের কোষ বিভাজনে জনন কোষ উৎপন্ন হয়? মিওসিস কোষ বিভাজনে জনন কোষ উৎপন্ন হয়। সবকিছু মাইটোসিসে হলেও শুধুমাত্র যখন জনন কোষ উৎপন্ন এর কথা বলা হয় তখন বুঝে নিবা এটা হচ্ছে আমাদের মিওসিস কোষ বিভাজন। এখন এই মিওসিস কোষ বিভাজন কি? 8 নম্বর প্রশ্ন সেটা। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় প্রকৃত কোষের অর্ধেক সংখ্যা ক্রোমোজোম যুক্ত 4টি অপত্য কোষ উৎপন্ন করে তাকে মিওসিস কোষ বিভাজন বলে। এখানে আমাদের যে প্রকৃত কোষ, এই প্রকৃত কোষের অর্ধেক সংখ্যা ক্রোমোজোম 4টি অপত্য কোষ উৎপন্ন করে, এটি হচ্ছে আমাদের মিওসিস কোষ বিভাজন। পরের স্লাইডে চলে যাই। প্রশ্ন নম্বর 8, মিওসিস কোষ বিভাজন কাকে বলে? দুবার চলে আসছে, সমস্যা নাই। তারপরে চলে যাই 9 নম্বর প্রশ্নে। ক্যারিওকাইনেসিস কোষ বিভাজন কাকে বলে? মাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলে। নিউক্লিয়াসের অন্য একটা শব্দ হচ্ছে ক্যারিয়ন, আর এই নিউক্লিয়াস বিভাজনটাকেই তাই বলা হইতেছে ক্যারিওকাইনেসিস। মনে রাখবা, যে কোনো কিছুর বিভাজন বা প্রক্রিয়া যখন সম্পন্ন হয় সেটার শব্দের শেষে সেসিস, নেসিস বা এরকম টাইপের ওয়ার্ড থাকে। তো মাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলে। সাইটোকাইনেসিস, এটা তাহলে কি? সাইটোপ্লাজমের বিভাজনটা অবশ্যই তাহলে সাইটোকাইনেসিস, তাই না? এবার 11 নম্বর প্রশ্ন, ক্যারিওকাইনেসিস এর দীর্ঘস্থায়ী ধাপ কোনটা? ক্যারিওকাইনেসিস এর দীর্ঘস্থায়ী ধাপ হচ্ছে প্রোফেজ। মাইটোসিস কোষ বিভাজনে আমাদের যে নিউক্লিয়াসের বিভাজন সেটা হচ্ছে ক্যারিওকাইনেসিস। এই নিউক্লিয়াসটা 5টা ধাপে হয়ে থাকে। এই 5টা ধাপ, এই 5টা ধাপের সবচেয়ে দীর্ঘস্থায়ী যে ধাপটা সেটা হচ্ছে আমাদের এই প্রোফেজ। তারপর আসি প্রশ্ন নম্বর 12, ইন্টারফেজ কাকে বলে? মাইটোসিস কোষ বিভাজনের পূর্বে কোষের নির্দিষ্ট সংখ্যা কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়, এই সময়টাই হচ্ছে ইন্টারফেজ। মানে মাইটোসিস যে কোষ বিভাজন, এই কোষ বিভাজন শুরু হওয়ার আগে একটা ধাপ সম্পন্ন হয় না, ওই ধাপটা খুব বড় হয়। যেমন আমাদের যদি ধরি যে কোষ বিভাজনটা 100%, তখন 5% শুধুমাত্র বিভাজন সম্পন্ন হয় মাইটোসিসে, বাকি 95% বিভাজন হয় এই ইন্টারফেজ দশায়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন, ক্রোমাটিড কাকে বলে? মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ ধাপে প্রত্যেকটি ক্রোমোজোম লম্বালম্বি ভাবে বিভক্ত হয়ে এরপর যে দুটি সমান আকৃতির সুতার মতো অংশ গঠন করে তাদেরকে ক্রোমাটিড বলে। অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজনে প্রোফেজ ধাপটায়
প্রত্যেকটা যে ক্রোমোজোম থাকে এই ক্রোমোজোম গুলা লম্বা লম্বি আকারে বিভক্ত হয়ে যায়। এরপর এই ক্রোমোজোম গুলা বিভক্ত হওয়ার পর দুইটা সমান আকৃতির সুতার মতো চিকন একটা অংশ গঠন করে। এই অংশগুলাকে ক্রোমাটিড বলে। সেন্ট্রোমিয়ার কি? মাইটোসিস কোষ বিভাজনে প্রোফেজ ধাপে, এটাও সেন্ট্রোমিয়ারটাও এই প্রোফেজ ধাপে ক্রোমাটিড দুইটা যে আছে, এই যে ক্রোমাটিড দুটো উৎপন্ন হলো, এই ক্রোমাটিড দুটি যে নির্দিষ্ট স্থানে পরপর যুক্ত হয় তাকে সেন্ট্রোমিয়ার বলে। পরের স্লাইডে যাই। 15 নং প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় অ্যাস্টার রশ্মির আবির্ভাব ঘটে? সহজ প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ ধাপে অ্যাস্টার রশ্মির আবির্ভাব ঘটে। তোমরা মনে রাখবা, তোমাদের যে কোষ বিভাজন অধ্যায়টা আছে, এই কোষ বিভাজনে মাইটোসিসের যে 5টা ধাপ আছে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই সবগুলো খুব গুরুত্বপূর্ণ। তাই খুব মনোযোগ করে এগুলো মুখস্থ করবে। এগুলো থেকে সৃজনশীল আসবেই। আমাদের চিত্র দেওয়া থাকবে, তারপর বলা হবে কোনটা কোন কোষ বিভাজন, সেগুলো তোমরা ধীরে ধীরে উল্লেখ করে করে তোমরা সেই প্রশ্নগুলো জবাব দেবে। আর চিত্র ভালোভাবে প্র্যাকটিস করবে। পরীক্ষার খাতায় চিত্র আঁকার প্র্যাকটিসটা যাতে থাকে। প্রশ্ন নম্বর 16, জাইগোট কাকে বলে? নিষেকের সময় শুক্রাণু সক্রিয়ভাবে ডিম্বাণুতে প্রবেশ করে নিউক্লিয়াস দুটি একীভূত হয়ে যে কোষ উৎপন্ন করে তাকে জাইগোট বলে। এক কথায় আমাদের যে নিষেক ঘটে এই কোষ বিভাজনে, এই নিষেকের সময় শুক্রাণু যখন ডিম্বাণুর সাথে মিলিত হয়, অর্থাৎ ডিম্বাণুটা যে থাকে সেই ডিম্বাণুতে যখন প্রবেশ করার পর নিউক্লিয়াস দুটি একীভূত হয়ে যে কোষ উৎপন্ন করে সেটাকে জাইগোট বলে। ডিপ্লয়েড কি? দুটি হ্যাপ্লয়েড কোষের মিলন ঘটলে ওই অবস্থাকেই ডিপ্লয়েড বলা হয়। প্রশ্ন নম্বর 18, ক্রোমোজোম কাকে বলে? নিউক্লিয়াসে অবস্থিত সুতার যে অংশগুলো জীবের বংশগত বৈশিষ্ট্য বহন করে তাকে ক্রোমোজোম বলে। মানে এই যে নিউক্লিয়াসের মধ্যে দেখবা সুতার মতো অনেকগুলো অংশ থাকে, এই অংশগুলা জীবের বংশগত বৈশিষ্ট্য বহন করে থাকে, আর সেগুলোই হচ্ছে ক্রোমোজোম। প্রশ্ন নম্বর 19, জিন কাকে বলে? ক্রোমোজোমে অবস্থিত জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএ এর অংশকে জিন বলে। এই যে আমরা বললাম ক্রোমোজোমের কথা, এই ক্রোমোজোমের ভেতরে আবার জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএ থাকে, আর এই ডিএনএটাকে জিন বলে। প্রশ্ন নম্বর 20, মানুষের প্রতিটি দেহকোষে কয়টি ক্রোমোজোম রয়েছে? মুখস্থ প্রশ্ন। মানুষের দেহকোষে 46টি ক্রোমোজোম রয়েছে, আর এই 46টার মধ্যে 44টা থাকে হচ্ছে অটোজোম, আর বাকি 2টা থাকে সেক্স ক্রোমোজোম। ঠিক আছে। এবার 21 নম্বর প্রশ্ন, ডিএনএ এর পুনরূপ কি? ডিএনএ এর পুনরূপ হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। আর শেষ প্রশ্ন নম্বর 22, আরএনএ এর পুনরূপ কি? আরএনএ এর পুনরূপ হলো রাইবো নিউক্লিক অ্যাসিড। তোমরা এই দুইটার ইংরেজি নামও দেখে যেতে পারো, তবে সাধারণত বাংলা নামটাই আসে।